আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কারো করুণা নয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তা সহ ৫৪টি অভিন্ন নদীর পানির হিস্সা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার। লালমনিরহাটের সমাবেশে তারেক রহমান। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে কুয়েটের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, বেশ কয়েকজন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী। দলের নিবন্ধন ফেরত ও নেতা আজহারের মুক্তির দাবিতে দেশব্যাপী জামাতের বিক্ষোভ। ২০ ফেব্রুয়ারির মধ্যে মুক্তি না দিলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ার। এখনও সব বই হাতে পায়নি স্কুলের শিক্ষার্থীরা, ছাপানো বাকি ১২ কোটি। এপ্রিলের আগে পুরোদমে ক্লাস নেওয়া সম্ভব হবে না বলছেন শিক্ষকরা। এবং শিল্প কারখানায় বিষাক্ত বর্জ্যে ভয়াবহ দূষণের কবলে ময়মনসিংহের ভালুকার নদীগুলো। ক্ষতির মুখে ফসলি জমি, নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ ও জনগণকে বাঁচাতে ভারতের কাছ থেকে তিস্তা সহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালমনিরহাটের তিস্তা পাড়ের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতের সাথে কূটনৈতিক আলোচনাও অব্যাহত থাকবে। জাতীয় নির্বাচনে বিএনপির প্রতি সমর্থন চেয়ে ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব উদ্যোগ নেওয়ার কথা জানান তারেক রহমান। এর আগে পানির ন্যায্য অধিকারের দাবিতে গণপদযাত্রা, তিস্তা নদীর পানিতে নেমে প্রতিবাদ সহ ২ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে উত্তরাঞ্চলের ৫ জেলার মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আশামাত্রই আমরা তা প্রচার করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্র রাজনীতি বিপক্ষে নানা স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের হল প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাদের সঙ্গে ছাত্রদের অন্য একটি গ্রুপের উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। দলের নিবন্ধন ফেরত দেয়া ও মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। নাটোরের জেলা জামাতের আমির অধ্যাপক ড মীর নুরুল ইসলামের নেতৃত্বে শহরের মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ছায়াবানী মোড় হয়ে পুনরায় মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে ২০ ফেব্রুয়ারির মধ্যে আজহারুল ইসলামকে মুক্তি না দিলে বৃহত্তর কর্মসূচি ডাক দেওয়ার ঘোষণা দেন জামাত নেতারা। গাজীপুর জেলা ও মহানগর জামাতের উদ্যোগে শহরের শিববাড়ি থেকে চান্দনা চৌরাস্তা অভিমুখে বিক্ষোভ মিছিল করেন জামাত নেতাকর্মীরা। মিছিলের আগে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ ও মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দিন। এ সময় দলের নিবন্ধন ফেরত ও সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে ৫ আগস্টের মতো গণ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা। লক্ষ্মীপুরে চকবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে চকবাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন জামাতের নেতাকর্মীরা। দলের জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও সেক্রেটারি ড এনামুল হক সহ অন্যান্য নেতারা এতে বক্তব্য রাখেন। পাবনায় বিক্ষোভ মিছিল নিয়ে আব্দুল হামিদ রোডের শহীদ চত্বরে সমবেত হন দলের নেতাকর্মীরা। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে জেলা জামাতের নেতারা বক্তব্য রাখেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার 3টি কমিটি বাতিল সহ 3 দফা দাবি জানিয়েছে সংগঠনটির একাংশ। এ সময় ঘোষিত কমিটি ও কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিটিতে চাঁদাবাজি, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িতদের মূল্যায়ন করা হয়েছে। এছাড়াও একই ব্যক্তিকে দেওয়া হয়েছে একাধিক পদও। বিতর্কিত কমিটির জন্য হাসনাত আব্দুল্লাহ ও আরিফ সোহেলকে দায়ী করা হয়। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন সংগঠনের সদস্যরা। এতে বক্তব্য রাখেন সমন্বয়ক জোবায়ের মানিক ও সিয়াম এলাহি। পরে প্রেস ক্লাব থেকে লালখান বাজার পর্যন্ত মিছিল বের করে শিক্ষার্থীরা। দর্শক, মইনুল হাসানের রিপোর্টটি হাতে এসে পৌঁছেছে। দেশ ও জনগণকে বাঁচাতে ভারতের কাছ থেকে তিস্তা সহ 54টি নদীর পানি ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালমনিরহাটের তিস্তা পাড়ের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতের সাথে কূটনৈতিক আলোচনাও অব্যাহত থাকবে। জাতীয় নির্বাচনে বিএনপির প্রতি সমর্থন চেয়ে ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব উদ্যোগ নেওয়ার কথা জানান তারেক রহমান। এর আগে পানির ন্যায্য অধিকারের দাবিতে গণপদযাত্রা, তিস্তা নদীর পানিতে নেমে প্রতিবাদ সহ 2 দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ। পানির ন্যায্য অধিকার ও তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে নদীবেষ্টিত উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ পালন করছে টানা 48 ঘন্টার অবস্থান, গণপদযাত্রা, সমাবেশের কর্মসূচি। জাগো বাহে তিস্তা বাঁচায় স্লোগানে মঙ্গলবার সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে শুরু হয় গণপদযাত্রা। কয়েক কিলোমিটার ঘুরে তিস্তা পাড়ে গিয়ে শেষ হয় পদযাত্রা। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও ব্যানার, ফেস্টুন নিয়ে হাজারো শিশু, কিশোর, নারী, পুরুষ অংশ নেন। মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটের তিস্তা পাড়ে সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তিস্তার উপর নির্ভরশীল উত্তরাঞ্চলের মানুষকে বাঁচাতে বিএনপি প্রয়োজনে সবকিছু করবে। তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে। তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায়, খরায় দুর্বিষহ জীবন পার করছে। জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান। ভারত যদি পানির ন্যায্য হিস্যা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে। এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিস্যা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। উত্তরাঞ্চলের 5 জেলার 11টি পয়েন্টে একযোগে আয়োজিত সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা যোগ দেন। 2 দিন ব্যাপী তিস্তা বাঁচাও কর্মসূচিতে যোগ দিয়ে স্থানীয়রা বলেন, বৃহত্তর রংপুরের কৃষি অর্থনীতি তিস্তার উপর নির্ভরশীল। বর্ষায় ভারত বাঁধ খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দেয়, আর শুষ্ক মৌসুমে ন্যায্য পানি বঞ্চিত করে খরায় তাদের জনজীবন দুর্বিষহ করে তোলে। এই পদযাত্রার মাধ্যমে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই যে আমাদের যে নদী শুকিয়ে যাচ্ছে, আমাদের যে নদী খনন করা দরকার, সেটার জন্য অবিলম্বে আমাদের ন্যায্য হিস্যা আদায় করতে পারি। মেগা প্রকল্প বাস্তবায়ন হয়, এ কারণে আমরা খাবার নিয়ে 2 দিনকার জন্য আমরা তিস্তা পাড়ে এসে অবস্থান নিয়েছি। পার্শ্ববর্তী দেশের একটা একগুমির ফলে আমরা এই পানি পাচ্ছি না। এটা আমাদের প্রাণের দাবি। এটা না হলে এই অঞ্চল আগামী 20 বছর 10 বছরের মধ্যে মরুভূমি হয়ে যাবে। 2 দিনের অবস্থান কর্মসূচিতে তিস্তা পাড়ের মানুষের সাথে অংশ নেয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা শেষে তিস্তার পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করা হয়। মইনুল হাসান, এটিএন বাংলা।
দেশে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত শান্তি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যশোর বিএনপির কর্মী সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশের মানুষ মেনে নেবে না। নাটোরে জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ ও নবগঠিত নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মী সভায় বক্তারা অভিযোগ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে দীর্ঘায়িত বা বানচাল করতে ষড়যন্ত্র শুরু হয়েছে, তবে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না বিএনপি। ন্যাশনাল গভর্নমেন্ট, জাতীয় সরকার তারপরেও উনি ন্যাশনাল গভর্নমেন্ট করার কথা বলেছেন। এই সমস্ত কর্মসূচিগুলোকে আমরা বাস্তবায়ন করতে চাই। ইনশাআল্লাহ ষড়যন্ত্র চক্রান্ত কোনো কিছুই আপনাদেরকে রুখতে পারবে না। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট নিরসনের দাবিতে চলছে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন। এতে কলেজের সকল ক্লাস, একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা বন্ধ রয়েছে। তালাবদ্ধ রয়েছে একাডেমিক ভবন সহ কলেজের সকল গেট। গতকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা জানান, শিক্ষক সংকট নিরসন না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলবে। নতুন বছরের 1.5 মাস পার হলেও এখনও সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। ছাপানো বাকি আছে 12 কোটির মতো। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষকরা বলছেন, মার্চে রোজার ছুটি থাকায় এপ্রিলের আগে পুরোদমে ক্লাস নেওয়া সম্ভব হবে না। এতে আবারও শিক্ষণ ঘাটতির আশঙ্কা করছেন শিক্ষা গবেষকরা। প্রশ্ন তুলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জানুয়ারির 10 তারিখের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 3টি বই ছাড়াও আরও 5টি বই দেওয়ার আমাদের পরিকল্পনা, এবং মাধ্যমিকের বাকি বইগুলো 20 তারিখের মধ্যে। কথা রাখেননি এনসিটিবির চেয়ারম্যান। 20 ফেব্রুয়ারির মধ্যেও সব বই পৌঁছাতে পারেননি শিক্ষার্থীদের হাতে। প্রাথমিকের শিক্ষার্থীরা বেশিরভাগ বই পেলেও সংকট বেশি মাধ্যমিকে। কিছু প্রতিষ্ঠানে প্রায় সব বই দেয়া হয়েছে, আবার অনেক জায়গায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কোথাও 3টি, কোথাও 6টি বই পেয়েছে শিক্ষার্থীরা। আমি ক্লাস 6-এ পড়ি। আমি 3টা বই পেয়েছি। বই ছাড়া আমাদের পড়তে ভালো লাগছে না। এ পর্যন্ত মাত্র 3টা বই পেয়েছি। এখনো আমাদের প্রায় 7-8টার মতো বই এখনো বাকি রয়েছে। আমাদের সামনেই পরীক্ষা, তো এটার জন্য আমাদের বইটা নেওয়া উচিত যেন আমরা আরো এগিয়ে যেতে পারি। যথাসময়ে শিক্ষার্থীরা যদি বই না পায় সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয়। এই সমস্যার সমাধানের জন্য যেমন আমরা এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে চেষ্টা করতেছি সেটা রিকভার করার জন্য যতটুকু পারা যায়। সরকারি ও সাপ্তাহিক ছুটি বাদে বছরে 185 দিন ক্লাস করবার সুযোগ পায় শিক্ষার্থীরা। মার্চে রমজানের কারণে স্কুল বন্ধ থাকবে। সেক্ষেত্রে 8 মাসে অনেক বিষয়ে সিলেবাস শেষ করতে হবে, যা শিক্ষার্থীদের কাছে চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন শিক্ষকরা। মারাত্মক প্রেশার পড়বে, তবে আমরা চেষ্টা করব এই 8 মাসের ভিতর আমরা সিলেবাসটা কমপ্লিট করতে। আমরা অ্যাকচুয়ালি এপ্রিলের আগে ক্লাস পুরো দমে শুরু করতে পারবো না। এবছর বিনামূল্যে 40 কোটি নতুন বই দিচ্ছে সরকার। এর মধ্যে গত 2.5 মাসে 28 কোটি বই সরবরাহ করতে পেরেছে ছাপাখানাগুলো। বাকি 12 কোটি বই দিতে সময় লাগবে মাসখানেক। এর জন্য দেরিতে কাজ পাওয়াকে দায়ী করছেন প্রেসের মালিকরা। এটা একটা ক্যালেন্ডার থাকা উচিত যে আমি এই তারিখে কাজ শুরু করব, এতদিন সময় দিব, এতদিনের মধ্যে ডেলিভারি থাকবো। এই পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা যে প্রতি বছর কাজ করা হয় তাহলে সমস্যা হবে না। করোনার সময় যে শিক্ষণ ক্ষতি হয়েছে তার পরবর্তীতে সেটি কাটিয়ে উঠতেই অনেক কষ্ট হচ্ছে। এখন যদি সময় মতো লেখাপড়া শুরু না করা যায় তাহলে তো শিক্ষার্থীরা পিছিয়ে যাবে। এই সংকটটা মোচন করা অতি জরুরি। না হলে
এটা কিন্তু সরকারের উপরে এই দায় বর্তাবে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এবং দায়িত্বপ্রাপ্ত এনসিটিবির উপরে। নির্ধারিত সময়ে বই না দেওয়ার পেছনে বিভিন্ন অজুহাত দাঁড় করাচ্ছেন এনসিটিবির চেয়ারম্যান। রিটেন্ডার করতে গিয়ে আমাদের যে সময়টুকু লেগেছে সেটা প্রায় নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলে আসছে। কারণ আপনি জানেন যে সরকারি ক্রয়ের যে নিয়ম নীতি আছে সেটা পিপিআর অনুসরণ করতে হয়। এ অবস্থায় এনসিটিবিকে আরও সক্রিয় করার দাবি উঠেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে 10 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেল বান্দরবানের লামা থেকে অপহৃত 25 রাবার শ্রমিক। ভোরে সন্ত্রাসীরা তাদের নাইখাংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের ঈদগড় এলাকায় ছেড়ে দেয়। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানিয়েছেন, যৌথ বাহিনীর গত দুদিনের অভিযানের মুখে সন্ত্রাসীরা তাদের ঈদগড়ের জঙ্গলে ছেড়ে দেয়। এ ঘটনায় জিম্মিদের বেশ মারধর করে সন্ত্রাসীরা। মুক্তি পাবার পর শ্রমিকরা নিজ নিজ পরিবারের কাছে চলে যান। আরাফাত রাবার বাগানের মালিক মোহাম্মদ ফুরকান জানান, তার বাগানের 12 জন শ্রমিককে মুক্ত করতে 3 লাখ আর বাকি 5 বাগানের 13 জনকে মুক্ত করতে 7 লাখ টাকা সহ মোট 10 লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে। গত 16 ফেব্রুয়ারি লামা উপজেলার ফাঁসিয়ালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় অপহরণের এই ঘটনা ঘটে। টার্মিনাল অপারেটিং সিস্টেমের আওতায় চট্টগ্রাম বন্দরে চালু হয়েছে অনলাইন গেট পাস কার্যক্রম। সকালে বন্দরের 4 নম্বর গেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। এ সময় তিনি জানান, আগে কাগজপত্র ও অর্থ পরিশোধ করে বন্দরে গাড়ি প্রবেশ ও বের হতে সময় লাগত 15 থেকে 20 মিনিট, এখন তা কয়েক মিনিটেই শেষ হবে। আধুনিক বন্দরগুলোর মতো চট্টগ্রাম বন্দরেও সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে জানিয়ে বন্দর চেয়ারম্যান আরও বলেন, ট্রাক লরি কখন রওনা দিচ্ছে, কোথায় আছে, কখন গেটে বা জেটিতে অপেক্ষা করবে, সবই এখন অনলাইনে মনিটর করা সম্ভব হবে। শিল্প কলকারখানার বিষাক্ত বর্জ্যে ভয়াবহ দূষণের কবলে ময়মনসিংহের ভালুকার নদীগুলো। দূষিত বর্জ্যে ফসলের ক্ষতির পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। পরিস্থিতি মোকাবেলায় কারখানা কর্তৃপক্ষকে নজরদারিতে আনতে সিসি ক্যামেরা বসাচ্ছে পরিবেশ অধিদপ্তর। ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারের রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহের 1,500-এরও বেশি শিল্প কারখানার অধিকাংশই ভালুকা উপজেলায়। তবে এই শিল্প এলাকার বেশিরভাগ কারখানায় নেই বর্জ্য শোধনাগার, ইটিবি প্ল্যান্ট। ফলে অপরিশোধিত অবস্থায় এসব কলকারখানার পানি যাচ্ছে নদী নালায়। এসব পানি কৃষিকাজ সহ নিত্য প্রয়োজনে ব্যবহারের ফলে বাড়ছে অসুখ বিসুখ। অপরদিকে বিষাক্ত বর্জ্যে ভরাট হচ্ছে অস্তিত্ব সংকটে ক্ষীর নদী, হুমকিতে জীববৈচিত্র্য। পানি বন্ধ, মানে বিরাট দুর্গন্ধ। এই পানির মধ্যে আমরা কোনো আপ ব্যাংক করছে কোনো কিছু থাক, মাছ তো দূরের কথা, আগে যে পরিমাণ মাছ আছে পানি শোষণ করে সারে না, হুমাইরা সাইরা দেয়, পানির নামলে এই যে ধরুন ছোল তরি খাদ্য ইয়া হয়ে যা, হাঁস ফালতারি না, হাঁসকে নুকটা খায়া, এই যে রঙের পানি খায়া ইয়া হয়ে যা, মারা যায়। নদীর পানি ব্যবহার করা যায় না, গরু মাছ আমরা গাছ পাইতাম নদীতে, গাছ না। পরিবেশ অধিদপ্তর বলেছে, কলকারখানাগুলোর বর্জ্য শোধনাগার সচল কিনা তা মনিটরিং এ স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলো আমরা সিলেক্ট করেছি যে কোন কোন ইন্ডাস্ট্রি থেকে এই দূষণ গুলো হচ্ছে, এবং পাশাপাশি এটা নিয়ে আমাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী নিয়মিত মনিটরিং সেটা আমাদের চলছে। দীর্ঘ সময় ধরে চলে আসা এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কলকারখানার বিষাক্ত পানি নদীতে ফেলার কারণে ভালুকার অভিশাপ হয়ে গেছে এই নদী। আগের মতো মাছ পাওয়া যায় না, কোনো কাজে ব্যবহার করা যায় না এই নদীর পানি। এলাকাবাসীর দাবি, কলকারখানাগুলো যদি পানি শোধন করে নদীতে ফেলে তাহলেই প্রাণ ফিরে পাবে ভালুকার এই ক্ষীর। ময়মনসিংহের ভালুকা থেকে আনোয়ার হোসেন, এটিএন বাংলা। ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা 2 নারী যাত্রী শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছে। যাত্রীরা জানায়, সোমবার রাত 8টার দিকে গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় রাজশাহী ট্রাভেলসের একটি বাস। পথে চন্দ্রা থেকে বাসে আরও 3 জন যাত্রী ওঠানো হয়।
কিছুদূর যাবার পর অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নেয় যাত্রী বেশি 7 থেকে 8 জন ডাকাত। রাত 12টা থেকে 3টা পর্যন্ত বাসটি নিয়ে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা ঘুরতে থাকে ডাকাতরা। অস্ত্রের মুখে লুটে নেওয়া হয় যাত্রীদের মালামাল। এ সময় 2 নারী যাত্রী শ্লীলতাহানির শিকার হন। পরে চন্দ্রার একটি পেট্রোল পাম্পে বাস থেকে নেমে যায় ডাকাতরা। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নানা আয়োজনে রাজশাহীতে পালিত হল শহীদ ডক্টর জোহা দিবস। দিনটি উপলক্ষে প্রতি বছর 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ডক্টর জোহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ শিক্ষক শিক্ষার্থীরা। 69-এর গণ অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর শামসুজ্জোহা। কুমারখালী পৌর শহরের ময়লা আবর্জনা পার্শ্ববর্তী ইউনিয়নের হাঁসদিয়া গ্রামের আবাসিক এলাকা ও ফসলি জমিতে ফেলার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় যদুবয়রা ইউনিয়নের হাঁসদিয়া গ্রামের কৃষক, শ্রমিক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। এ সময় ডাম্পিং স্টেশন নির্মাণ পরিকল্পনার বিপক্ষে নানা স্লোগান দিয়ে অবিলম্বে তা ঘনবসতি এই গ্রাম থেকে প্রস্তাবিত ডাম্পিং স্টেশন করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলামের দপ্তরে স্মারকলিপি দেয়া হয়। তবে হাঁসদিয়া গ্রামের বিকল্প সরকারি কোনো জমিতে ডাম্পিং স্টেশন করার আশ্বাস দিয়েছেন ইউএনও। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।